জিম করবেট তখন তাদের সঙ্গে নিয়ে পথ চলতে লাগলেন। খানিকটা গিয়ে ডান দিকে ঘুরলেন, আবার কিছুটা গিয়ে ডান দিকে ঘুরলেন। এইভাবে তারা একটা পাহাড়ের ওপর উঠে পড়লেন খাড়াইবে। এখন তাদের অবস্থান কিন্তু বাঘটার থেকে ভালো, মানে বাঘটা যে পজিশনে আছে তার থেকে তাদের পজিশন অনেক সুবিধাজনক। আর তিনি এটাও ভালো করে জানেন যে বাঘটা এখন গিরিখাত ধরে নিচে নামবে না, কারণ নিচের দিকে অতগুলো লোকের আওয়াজ সে পেয়েছে। এখন বাঘটা একমাত্র ওপরের দিকেই উঠতে পারে। তার পেছনের লোকগুলি চুপচাপ বসেছিল, আর তার পাশে যে লোকটি বসেছিল সে আবার জিম করবেটকে ইশারা করে বলল যে সে বাঘের একটা কান নড়তে দেখেছে। কিন্তু এটা জিম করবেট বিশ্বাস করলেন না, কারণ 50 গজ দূর থেকে মাটির সঙ্গে প্রায় মিশে থাকা একটা বাঘের কান নড়তে দেখতে পাওয়া সম্ভব নয়। যাই হোক, পেছনের লোকগুলোর উৎকণ্ঠা আর সহ্য করা যাচ্ছিল না। তাদের মধ্যে একজন সোজা উঠেই দাঁড়ালো, আর ঠিক সেই সময় জিম করবেট লক্ষ্য করলেন যে একটা ঝোপের পেছন থেকে বাঘের প্রকাণ্ড মাথাটা বেরিয়ে আসছে। সাথে সাথে জিম করবেট গুলি চালালেন, কিন্তু তার গুলি বাঘের ঘাড়ের লোম ছুঁয়ে একটা পাথরে লেগে ছিটকে চলে গেল। আর এই আচমকা গুলির আওয়াজে বাঘটা ভয়ের চোটে লাফিয়ে উঠেছিল এবং সে একটা লতা পাতার ঝোপের উপর গিয়ে পড়েছিল। এবার ছটফট করতে লাগলো, ঝোপগুলো তার সারা শরীরে আটকে যাওয়া। তখন জিম করবেট মনে করেছিলেন যে গুলিটা হয়তো বাঘের গলায় গিয়ে লেগেছে এবং বাঘ যন্ত্রণায় ছটফট করছে এবং চিরতরেই ঘুমিয়ে পড়বে। কিন্তু না, কিছুক্ষণ পরেই দেখলেন বাঘ ওই লতা পাতা ছিঁড়ে পাহাড় দিয়ে বেয়ে ছুটতে শুরু করলো। ছুটতে ছুটতে বাঘ চোখের আড়ালে চলে যাচ্ছে। তখন জিম করবেট তার সঙ্গে লোকগুলোকে ওইখানেই রেখে তাড়াতাড়ি করে ছুটলেন যে জায়গায় বাঘটিকে তিনি গুলি করেছিলেন সেটা দেখতে, এবং দেখলেন যে গুলিটা একটা পাথরে লেগে ছিটকে গেছে, কিন্তু সেখানে বাঘের গায়ে কোনো রক্ত লেগে নেই, অর্থাৎ বাঘটা বিন্দুমাত্র আহত হয়নি। এরপর শ্যাম সিং এর সঙ্গে সারাদিন একটা জায়গায় লুকিয়ে রইলেন, একটা ঝোপের আড়ালে লুকিয়ে রইলেন জিম করবেট, কিন্তু বাঘ আর ফিরে আসেনি। তখন শ্যাম সিংকে সঙ্গে নিয়ে কিছু লতা পাতা দিয়ে মরিটাকে ঢেকে রেখে তারা চলে গেলেন। পরের দিন সকালে এসে দেখলেন মরিটা সেখানে নেই। সেখান থেকে বাঘ টেনে নিয়ে চলে গেছে অনেকটা দূরে একটা জলাশয়ের ধারে, এবং মরিটাকে প্রায় খেয়ে ফেলেছে। কিছুই সেরকম আর তার অবশিষ্ট নেই। এবং খাওয়ার সময় সে যে জমিতে শুয়েছিল তাতে এক ফোঁটাও রক্ত নেই। তার থেকে বুঝলেন বাঘটা কিন্তু বিন্দুমাত্র আহত হয়নি। এরপর তারা তাঁবুতে ফিরে এলেন এবং ফিরে এসে শুনলেন পার্সানচলে একটা গরুকে একটা বাঘে মেরেছে, এবং ওখানকার লোকজনেরা গরুটাকে লতা পাতা দিয়ে ঢেকে রেখে দিয়েছে। এবার জিম করবেট খবর পেয়ে সেখানে পৌঁছে দেখলেন যে লোকগুলি ডালপালা দিয়ে গরুটিকে ঢাকা, আর জিম করবেটের সেখানে পৌঁছানো, এর মাঝখানেই বাঘটা এসে গরুটাকে নিয়ে চলে গেছে, এবং কিন্তু একটু ঘষতে নিয়ে যায়নি, তাকে একদম তুলেই নিয়ে চলে গেছে। এরপর করবেট সাহেব তাঁবুতে ফিরে আসলেই তিনি লোকেদের কাছে খবর পেলেন যে তাদের যে মোষগুলি বেঁধে রাখা ছিল তারও একটিকে আবার বাঘে মেরে টেনে নিয়ে গেছে। এবার সঙ্গে সঙ্গে তিনি লোকজন নিয়ে সেই মরিটির খোঁজে গেলেন। বাঘটি মোষটিকে মেরে ছেঁচড়াতে ছেঁচড়াতে শাল গাছ পিয়াল গাছের মাঝখান দিয়ে দিয়ে নিয়ে গেছে, এবং উঁচু গিরিখাত চড়াই পেরিয়ে অনেক কষ্ট সহ্য করে সে একটা ছোট গাছের তলায় খুব যত্ন করে ঢাকা দিয়ে মরিটাকে রেখেছে। মোটামুটি 2 মাইল দূরে নিয়ে গেছে। করবেট পরীক্ষা করে দেখলেন বাঘটি মরিটির একটুও খায়নি, অর্থাৎ তিনি বুঝলেন যে বাঘটা সেখানে ফিরবেই। মোষটার দেহটা পরীক্ষা করে করবেট বুঝলেন যে এ হলো সেই মানুষ খেকো বাঘ যাকে এতদিন তিনি খুঁজে বেড়াচ্ছেন। তিনি কি করে বুঝলেন? না, বাঘটার ওই ছেদন দাঁত 4টের মধ্যে 3টে আছে, আর একটার কোনো ছাপ নেই, অর্থাৎ 3টে দাঁতে সে শিকার করছে। তিনি শুনেছিলেন যে কোনো এক শিকারীর গুলিতে জখম হয়ে তার একটি দাঁত অনেকদিন আগেই ভেঙে গেছিল, অর্থাৎ এটা সেই মানুষ খেকোটাই, সেটা তিনি একদম সন্দিহান হলেন। এবার জিম করবেট দেখলেন যে চারিদিকে চেয়ে দেখলেন যে কাছাকাছি কোনো গাছ আছে কিনা যাতে তিনি তার উপর বসে বাঘটার অপেক্ষা করতে পারেন। দেখলেন সামান্য একটু দূরেই একটা বড় গাছ আছে, কিন্তু গাছটার কাণ্ড থেকে ফিকাস গাছ বেরিয়েছে, এবং সেই গাছটা ওই গাছটাকে মেরে তার চারপাশে ঝুড়ি নামিয়ে ঘন জঙ্গলের মতন করে ফেলেছে। তিনি তখন ঠিক করলেন যে মাটির থেকে 10 ফুট উঁচুতে ওই গাছটার শেকড় বাকড় যে ঝুলে আছে ঝুড়ির মতো, সেখানে তিনি বসবেন। এবার তার সঙ্গে 2জন লোককে পাঠিয়ে দিলেন, ডান দিকে অন্য গাছে উঠিয়ে দিলেন।
তারা সেই গাছে উঠে গাছ নাড়িয়ে মাচা তৈরির ভান করছিল, খুব আওয়াজ টাওয়াজ করছিল, যাতে বাঘটা দূর থেকে যদি তাদের লক্ষ্য করে থাকে তাহলে যেন তার মনোযোগ থাকে ওই গাছটার উপর, যে সে যেন ভাবে যে ওই গাছটাতে মাচা তৈরি হচ্ছে। আর এই অবসরে, এই সুযোগে জিম করবেট কি করলেন, ওই গাছটায়, ফিকাস গাছটায় চেপে বসলেন তার ঝুড়ির উপর। দেখলেন পচা পাতায় বোঝাই হয়ে আছে ওপরটা, কিন্তু একটুও ফেললেন না, কারণ এই সামান্য আওয়াজই বাঘের কানে পৌঁছে যেতে পারে এবং বাঘ তার অবস্থান ধরে ফেলতে পারে। যাই হোক, তিনি তার উপরে বসলেন এবং ভাবলেন তলায় যদি সাপখোপ না থাকে তো সেটাই ভালো। তিনি যে গাছটায় বসেছেন তার ঠিক 10 ফুট নিচে 20 ফুট লম্বা 10 ফুট চওড়া একটা সমতল জমি রয়েছে। আর ওই চাতালটা পরেই গভীর জঙ্গল এবং তার পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, অর্থাৎ বাঘের লুকিয়ে থাকার আদর্শ জায়গা। আর করবেটের ধারণা বাঘ ধারে কাছেই কোথাও আছে এবং তাদের লক্ষ্যও করেছে। যাই হোক, খানিক হইচই করার পর ইভারসন ওই লোক দুটোকে নিয়ে চলে গেলেন। করবেট এবার চুপচাপ একা বসে আছেন। প্রায় 15 মিনিট কেটে গেছে। করবেট এরপর হঠাৎ একটা লাল বাঁদরকে ডাকতে শুনলেন। তিনি বুঝতে পারলেন যে বাঘটা এগিয়ে আসছে। বেশ কিছুক্ষণ পর বাঁদরটা তাঁর গাছের কাছাকাছি এসে ডাকতে লাগলো। তিনি সামনের দিকের পাহাড়ের দিকে মুখ করে বসেছিলেন, তার ধারণা ছিল বাঘটা সামনের দিক থেকে আসবে। কিন্তু তিনি হঠাৎ তার পেছনের দিকে একটা কাঠ ভাঙার আওয়াজ পেলেন মট করে। তিনি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে দেখলেন যে বাঘটা এসে গেছে এবং তার গাছের কিছুটা পেছনেই দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে তাঁর গাছটাকে একবার করে দেখছে আর একবার করে দেখছে ইভারসনের লোক দুটো যে গাছে উঠেছিল মাচা তৈরি করার নাম করে। একবার এ গাছ একবার ও গাছ ভালো করে পর্যবেক্ষণ করছে। এরপর ধীরে ধীরে বাঘটা এগিয়ে আসতে লাগলো তাঁরই গাছের দিকে। এরপর বাঘটা ধীরে ধীরে খাড়াই পাহাড় বেয়ে উঠতে লাগলো নিঃশব্দে। কোনো মানুষের পক্ষেই কিন্তু হাত ব্যবহার না করে এবং বেশ খানিকটা আওয়াজ না করে এই পাহাড় ওঠা সম্ভব হতো না, কিন্তু বাঘটা এই পাহাড়ি পথটা পেরিয়ে এলো সম্পূর্ণ নিঃশব্দে। এবার এসে আস্তে আস্তে মাথাটা তুলে সেই গাছটার দিকে চেয়ে রইল যেটা ইভারসনের লোকজন মাচা তৈরির নাম করে উঠেছিল। অনেকক্ষণ গাছটার দিকে তাকিয়ে থেকে যখন দেখলো না গাছটায় কোনো মানুষ নেই, তখন ও এক লাফ মেরে চলে এলো জিম করবেট যে গাছে বসে আছেন সেই গাছের নিচে। করবেট ভাবলেন বাঘটা তার বাঁ দিকে বেরোবে এবং ওই মরির কাছে যাবে মরিটা খেতে। এরপর হঠাৎ তিনি গাছের তলায় যে পাতাগুলো আছে শুকনো, তাতে খচমচ খচমচ করে আওয়াজ পেলেন এবং তারপরেই বাঘটা ওই পাতাগুলোর উপর শুয়ে পড়ার আওয়াজ পেলেন। কি অবস্থা একবার ভাবো তো, যে বাঘটাকে শিকার করার জন্য, যে মানুষ খেকো বাঘটাকে শিকার করার জন্য জিম করবেট গাছের ওপর বসে আছেন, তার মাত্র 10 ফুট নিচে সেই গাছের তলাতেই সেই মানুষ খেকো বাঘ এসে শুয়ে পড়ল। বাঘ তাকে দেখতে পাচ্ছে না, তিনি বাঘটাকে দেখতে পাচ্ছেন না। তবুও অনেক চেষ্টা করে সন্তর্পণে একটুখানি একটা চোখ কোনো রকমের দৃষ্টি দিয়ে তিনি দেখলেন বাঘের নাকটুকু, অর্থাৎ বাঘ ঠিক তার নিচেই শুয়ে আছে। এদিকে জিম করবেট চিন্তায় পড়লেন যে বাঘ তো তাকে দেখতে পাচ্ছে না, কিন্তু তিনি যদি সামান্যতম নাড়াচড়া করেন তখনই কিন্তু বাঘ তার অবস্থান টের পেয়ে যাবে এবং তাকে আক্রমণ করে বিন্দুমাত্র সময় দেবে না তাকে হত্যা করে নিচে টেনে নামিয়ে নিতে, কারণ তার থেকে বাঘের উচ্চতা মাত্র 10 ফুট, যেটা বাঘের পক্ষে কিছুই নয়। এদিকে বাঘটা তো মহা আরামে ঘুমোচ্ছে। জিম করবেট বুঝলেন ও সহজে উঠবে না, এই প্রচন্ড গরমের মধ্যে এই ঠান্ডা ছায়ায় ও শুয়েই থাকবে এবং মরির কাছেও যাবেই, সেটা নিশ্চিত। কিন্তু তাকে গুলি করবার মতন সময় কি, সুযোগ কি সে দেবে এই ঘন অন্ধকারের মধ্যে? তখন যদি সে যায় তখন এই গুলি করার সুযোগটাও তিনি হাতছাড়া করবেন। এছাড়া আর উপায় বা কি? বাঘটার তো কিছুই তিনি দেখতে পাচ্ছেন না, এই লেজের ডগা আর পেছনের পায়ের একটুখানি। জিম করবেট তখন ভাবছেন যে কি করবেন। তিনি সামান্য ডান দিকে ঘুরলেন, কাত হলেন যাতে কোনো রকম আওয়াজ না হয়। তিনি দেখলেন রাইফেলের নলটা যদি নিচের দিকে নামিয়ে দেন, কিন্তু বাঘের মাথাকে পাওয়া যাচ্ছে না। আর এতে যদি সামান্য আওয়াজ হয়, পৃথিবীর সব থেকে তীক্ষ্ণ শ্রবণধারী যে প্রাণী বাঘ, সেটা তার নিচে মাত্র 10 ফুট দূরে। কাজে এতটা রিস্ক নেওয়া কখনোই উচিত নয়। সামান্য সরতে গেলেও শুকনো পাতায় মচমচ আওয়াজ হতে পারে। তিনি তখন গাছের ডালে হাত রেখে একটু ঝুঁকে দেখলেন বাঘটার পেছন থেকে মাত্র
1/3 দেখতে পাচ্ছেন। ওইখান থেকে তিনি গুলি চালিয়ে বাঘটাকে পঙ্গু করে দিতে পারেন, কিন্তু এটা তার ঠিক মন চাইল না। তবুও তিনি মনে করলেন যে বাঘটা ওই মরিটাকে টেনে আনতে গিয়ে যে রক্তের নিশানা রেখে এসেছে, সেইটা থেকে যদি কোনো ভাল্লুক চলে আসে তখন কিন্তু তার আর কিছু করার থাকবে না, বাঘটাকে মারবার আর কোনো সুযোগ পাবেন না। তখন তিনি নিতান্ত অনিচ্ছাতেও আস্তে আস্তে দুহাতে রাইফেল ধরে সামান্য ঝুঁকে বাঘের মেরুদণ্ড লক্ষ্য করে গুলি করলেন, যাতে বাঘটাকে পঙ্গু করে দেওয়া যায়। এবং তিনি গুলি করার সঙ্গে সঙ্গে বন্দুকের পেছু হটায় তার আঙুলগুলো গাছের সঙ্গে চিপতে এসে লাগলো, আর বাঘটা 4 পা শূন্যে তুলে পাথরের ঢিপির ওপর থেকে চিট হয়ে গড়িয়ে পড়তে লাগলো। সঙ্গে সঙ্গে তিনি বন্দুক তুলে বাঘটার বুক লক্ষ্য করে চালিয়ে দিলেন দ্বিতীয় গুলি। বাঘটি মারা পড়ল। তার দুটি গুলির আওয়াজ শুনে এদিকে ইভারসন দৌড়ে চলে এসেছে তার কোনো সাহায্যের দরকার কিনা জানতে। তখন তারা দুজনে মিলে বাঘটির মৃতদেহ পরীক্ষা করলেন। এদিকে তাদের সঙ্গের লোকজনেরা বয়ে নিয়ে গেল ক্যাম্পে। গ্রামের লোক চারপাশে ভিড় করলো বাঘটির ছাল ছাড়ানো দেখতে। এইভাবে শেষ হলো একটি ভয়ঙ্কর নরখাদক বাঘের অধ্যায়। জিম করবেটের বিশ্বস্ত রাইফেল অন্যবারের মতো এবারেও আশেপাশের অনেক গ্রামকে রাত্রে শান্তির নিদ্রা দিতে সাহায্য করল। আমার আজকের গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।